সামনেই মনে হয় 3-4টা লাশ পড়ে গেছে। আমি একজন কমেন্ট করে একটি স্ক্রিনশট দেন, একটা লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ছবি একটা দেয় যে আপু দেখেন এটা আপনার ভাই কিনা। ঢাকা মেডিকেল থেকে লাইভ চলতেছিল। মেডিকেল যখনও যাচ্ছি রিক্সা দিয়ে, তখন আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ হয়তো এটা ছবিটা হয়তো ইয়াসির সাথে মিল থাকতে পারে কারোর ছবি, আল্লাহ ইয়াসির যেন না হয় আর কি। তখন হয়তো একটু মানে ভিতরে এই আশাটা করতেছিলাম যে আল্লাহ হয়তো মনে হয় ওর জানটা আছে, ডাক্তাররা হয়তো বুঝতেছে না মনে হয়। শহীদ ইয়াসির মা বাবা পরিবার এবং বন্ধুদের কাছে এখন শুধু স্মৃতি। গত 5ই অগস্ট এক দফা দাবিতে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। তার পড়ার টেবিল এবং রুম এখন ইয়াসির শূন্য। সাইকেলিং করা ছিল তার শখ। সেদিন ইয়াসিরের সাথে কি হয়েছিল চলুন তার বড় ভাইয়ের মুখ হতে শুনে আসি। সকালে যখন ইয়াসির 10:30 থেকে উঠি, ওঠার পরে মোবাইল দেখে অনেক মানুষ ঢাকার দিকে আসতেছে। তো ও ছোটো বোনের সাথে দেখাইতেছে যে দেখো, পর আম্মু তখন বলে যে তো বাজার থেকে আটা আর চিনি নিয়ে আসতে। তো সুনেকরা থেকে অনেক সময় নিয়ে আটা চিনি নিয়ে আসে, বাসায় এসে আম্মু একটু শরবত দাও, লেবুর শরবত দাও। লেবুর ওষুধ খেয়ে বাস আম্মুর বের হয়ে চলে যেতেছে। আম্মু বলতেছে এই কোথায় যাচ্ছে, আম্মু নিচেই আছে, এই বলে বের হয়ে গেল। তো আম্মু তো বুঝছে হয়তো আন্দোলনে গেছে। তো দুপুর 1:30টার দিকে ইয়াসির সাথে আমার কথা হয়, বলতেছে ভাইয়া এখানে অনেক মানুষ, আমার সামনেই মনে হয় 3-4টা লাশ পড়ে গেছে। আমি কীভাবে বলতেছে স্নাইপার দিয়ে কোথেকে যেন গুলি করতেছে, আমরা কিছুই দেখি না। হঠাৎ করে দেখি সামনে থেকে 4-5 জন, সামনে একজন লোক হঠাৎ করে পড়ে গেল মাটিতে, রাস্তায় পড়ে গেছে, বাস রক্ত বের হওয়া শুরু হয়েছে। কোথেকে গুলি আসছে, কোনো গুলির সাউন্ড নেই, কিছুই নেই, হঠাৎ করে মানুষ পড়ে যাচ্ছে, রক্ত বের হইতেছে। তো ওরে আমি বলছি আচ্ছা, আমি মনে করছিলাম যে বাসায় চলে যেতে বলুন, পরে চিন্তা করলাম যে মানুষ এভাবে মারা যাচ্ছে। তো আমি আর বলি না, বলছি তুমি একটু সাবধানে থাকো আর গ্রুপের সাথেই থাকো। তো এভাবেই বাস চলতেছে। যখন 2:30টার দিকে আমি খবর পেলাম যে মোটামুটি শেখ হাসিনা হয়তো চলে যাবে বা এরকম কিছু, তখন ইয়াসিরকে ফোন দিলাম 2:40-এর দিকে। তো ইয়াসিরকে ফোন দেওয়ার পরে ফোন বাজলো, কিন্তু ফোন ধরে নাই। তো হয়তো ভাবলাম যে হয়তো এই আন্দোলনের আওয়াজের কারণে হয়তো ফোন ধরতে পারতেছেন বা আওয়াজ পাচ্ছে না। 3টার দিকে আমি আবার ফোন দিয়েছি, ফোনই ঢুকে নেই। তো আমি তো এই সংসদ ভবনের দিকে চলে গেছি আনন্দ মিছিল নিয়ে। বিকেলে আম্মু ফোন দেন ইয়াসিরের সাথে যোগাযোগ হয়েছে কিনা। তো আমি বলতেছি আম্মু যোগাযোগ হয়নি, তো হয়তো বা এরকম হইতে পারে যে ইয়াসির হয়তো ওই নেটওয়ার্কের কারণে আর কি পাচ্ছে না। পরে মাগরিবের পরে আম্মু আবার ইয়াসিরের যে কয়েকজন বন্ধু আছে যাদেরকে চিনে, এদের বাসায় গেছে, না আন্টি আমরা তো দেখিনি এদেরকে। পরে এদিক দিয়ে ছোটো বোন আবার ফেসবুক, যে আমাদের সৈনিকরা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে পোস্ট করে যে আমার ছোট ভাই, আপনারা কেউ দেখছেন কি না, পোস্টটা আছে আপনারা দেখবেন। তো পোস্টের মধ্যে যখন এটা শেয়ার করে, তো রাত 11টার দিকে একজন কমেন্ট করে একটি স্ক্রিনশট দেন, একটা লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ছবি একটা দেয় যে আপু দেখেন এটা আপনার ভাই কিনা। ঢাকা মেডিকেল থেকে লাইভ চলতেছিল। তো আমরা দেখে তো প্রথমে মনে করেন যে আমরা বিশ্বাস করি নি, মানে ভাবতেছিলাম না এটা মনে হয় ইয়াসির না। পরে আমি যখন মাদ্রাসা আমার কাছে ছবিটা দেয়, আমি দেখে প্রথম বিশ্বাস হচ্ছিল না। আবার আমি একজন উস্তাদকে দেখেছি, ওই দেখেন তো এই দুইটা ছবি এক কিনা। তো একজন হুজুর বলতেছে হ্যাঁ ছবি দুইটা একই। পরে হয়তো বিশ্বাস হচ্ছিল না আর কি, আরও 2-1জনের কাছে পাঠাইছি যে দুইটা ছবি এক কিনা। তো ওনারা বলছে হ্যাঁ ছবিগুলো এক। ঢাকা মেডিকেল যখনও যাচ্ছি রিক্সা দিয়ে, তখন আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ হয়তো এটা ছবিটা হয়তো ইয়াসির সাথে মিল থাকতে পারে কারোর ছবি, আল্লাহ ইয়াসির যেন না হয় আর কি, ইয়াসির যেন না হয়, এটাই মনে দোয়া ছিল, আল্লাহ ইয়াসির যেন না হয়। ঢাকা মেডিকেল যখন যাই, তো একটা মুরগি, প্রথম মানুষকে জিজ্ঞাসা করে, একটা মুরগি ঢুকছি, অনেকগুলো লাশ নাই, ওখানেও নেই। আমার মানুষকে জিজ্ঞাসা করলাম যে ওখানে আর একটা 3টা মর্গ মনে হয় আছে ঢাকা মেডিকেল। জরুরি বিভাগের যে মর্গটা, ওখানে গেছি, একটা রুমে ঢুকছি মর্গের, এখানে নাই। আরেকটা মুরগি যখন ঢুকছি, ঢুকে দেখি যে ইয়াসির মরদেহটা নিথরভাবে পড়ে রয়েছে। তখন হয়তো একটু মানে ভিতরে এই আশাটা করতেছিলাম যে আল্লাহ হয়তো মনে হয় ওর জানটা আছে, ডাক্তাররা হয়তো বুঝতেছে না মনে হয়। তো ওকে যখন আমি বুকে বুকে ঝরা দেওয়ার জন্য উঠাইতেছিলাম, তো আমি ভাবতেছিলাম, আমি মনে করছিলাম হয়তো শরীরটা নরম আছে, কিন্তু দেখলাম শরীর একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। মানে আমি তখনও বিশ্বাস হচ্ছিল না যে, মানে যখন দেখছি যে শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, উঠে বাঁকা হয়ে উঠতেছে না, একদম সোজা হয়ে উঠতেছে, তখনই বুঝলাম যে ও মারা গেছে, ও একদম মারা গেছে। তারপরে তো ছোটো বোন ওরা আসলো।